এখন আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্টের এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে যারা দিল্লির আশপাশের বাসিন্দা তারাই একমাত্র সুপ্রিম কোর্টে পিটিশনার বা রেসপন্ডেন্ট হিসেবে আসবেন, আর যাদের প্রচুর টাকা আছে এবং নষ্ট করার মতো বিপুল সময় আছে তারাই আদালতে ন্যায় বিচারের জন্য আসবেন। বহু বছর ধরে স্বাধীনতার পর থেকেই মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন সার্কিট বেঞ্চ 28টি রাজ্যের রাজধানীতে হওয়ার একটা প্রয়াস, একটা পরিকল্পনা, একটা প্রস্তাব দীর্ঘদিন ধরে পড়ে আছে। কিন্তু শোনা যায় দিল্লির আইনজীবী লবির চাপে আজও সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চ বিভিন্ন রাজ্যের রাজধানীতে হয়নি। আচ্ছা বলুন তো, সর্বোচ্চ ন্যায়ালয়ে ন্যায় বিচার চাইতে আসার জন্য সুদূর রাজ্যগুলোর বাসিন্দাদের কেন এত দূরে দিল্লিতে চলে আসতে হবে? কেন বিভিন্ন রাজ্যের রাজধানীতে সুপ্রিম কোর্টের একটি করে সার্কিট বেঞ্চ তৈরি হবে না? স্বাধীনতার পরে এত বছর পরে আমাদের এই প্রশ্নটা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে থাকছে। 2016 সালে আমরা মামলা করেছি, আজকে 11 বছরে মামলা পড়েছে। মামলা যখন আমরা করেছিলাম আমাদের অন্যতম পিটিশনার, আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ ইন্দ্রনীল মিত্র, তিনি প্রয়াত হয়েছেন। অর্থ দপ্তরের যে অসম সাহসী কর্মী স্বপন দত্তের জন্য আমরা মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস, রহিব রহুম, শেখর কুমার, আলী রহিম, এই আইনজীবীদের আমরা নিযুক্ত করতে পেরেছিলাম, সেই স্বপন দেও প্রয়াত হয়েছেন। অসংখ্য পেনশনার এবং কর্মরত কর্মী প্রতিদিন আমাদের ছেড়ে অমর লোকে চলে যাচ্ছেন। আর কত কর্মচারীর, অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হলে মহামান্য সুপ্রিম কোর্ট বুঝবেন যে এই মামলাটার গুরুত্ব রয়েছে এবং সরকার যাতে এই মামলাটার রায় কার্যকর করেন তার জন্য সুপ্রিম কোর্টের কঠোর ভূমিকা নেওয়ার প্রয়োজন রয়েছে। আমি এর আগেও গতকালকের ভিডিওতে আমি বলেছি যে পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকার এবং বর্তমান শাসক দলের নেতৃত্বাধীন সরকার, কোনো সরকার গত 5ই মে মহামান্য সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে সেই রায় কার্যকর করেননি এবং উভয় সরকার সেই রায়ের পার্সিয়াল কমপ্লায়েন্সের নামে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করেছেন এবং যত দিন যাচ্ছে সেই জটিলতা বাড়াচ্ছেন। গত 6ই মে মহামান্য সুপ্রিম কোর্টে আমাদের মামলা ছিল। আমরা দিল্লিতে এলাম, এসে জানতে পারলাম স্ট্যান্ড ক্যান্সেলড, বেঞ্চটা স্ট্যান্ড ক্যান্সেলড, অর্থাৎ ওই বেঞ্চ বসছে না। অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস PK মিশ্রর বেঞ্চ বসছে না, কাজেই মামলা হবে না। এর আগে 6ই মের আগে এরকম একাধিক দিন ঘটেছে যে আমরা আমাদের আইনজীবীদের নিয়ে দিল্লিতে এসে পৌঁছেছি, তারপরে আমরা জানতে পেরেছি যে মহামান্য সুপ্রিম কোর্ট আজকেও আমাদের বেঞ্চ বসছে না, ক্যান্সেল হয়ে গেছে, কাজেই মামলা পরে হবে। আমরা সেই সুদূর কলকাতা থেকে আমাদের এতজন আইনজীবীকে নিয়ে আমরা আমাদের সংগঠনের দুজন আমরা দিল্লিতে আসছি মামলার শুনানির জন্য, আর দিল্লিতে এসে আমরা শুনছি যে মামলা হবে না। এই প্রবণতা আর কতদিন চলবে? 6ই মে মামলা হলো না, বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেলড। তারপরে 27শে মে দিন ধার্য হলো এবং 27শে মে আমরা স্তম্ভিত হয়ে দেখলাম যে সরকার পক্ষ তো মামলা পিছনোর আবেদন করেইছেন, রেসপন্ডেন্ট একটি সংগঠন তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে পয়লা জুনের বৈঠকে এত বড় সাফল্য তারা আশা করেছিলেন যে সুপ্রিম কোর্টের রায় একেবারে অক্ষরে অক্ষরে মেনে নেবে মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে, এরকম সিদ্ধান্ত হবে যারা ভেবেছিলেন, তারা মামলা পিছনোর আবেদন করলেন এবং মামলা পিছিয়ে হলো 23শে জুলাই। অর্থাৎ পুরো 1 মাস 26 দিন 56 দিন মামলাটা পিছিয়ে গেল।
আমরা গতকাল রাত্রে দিল্লিতে এসে পৌঁছলাম। এসে আমরা জানতে পারলাম, এয়ারপোর্টে নেমে আমরা জানতে পারলাম সুপ্রিম কোর্ট এইমাত্র একটা নির্দেশিকা জারি করেছে যে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ, এই পিকে মিশ্রর বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেলড, কাজেই মামলা হচ্ছে না। আমরা স্পষ্টতই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করছি যে আমরা কর্মচারী সংগঠন করি, যে কর্মচারীরা আজকে 45% ডিএতে পিছিয়ে, 45% ডিএ তারা পাচ্ছেন না, যে কর্মচারীরা রোপা 2009-এর বকেয়া এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া আজকেও অধিকাংশ কর্মচারী তারা পাননি।